ছাপ্পান্নটি জাতিগোষ্ঠীর প্রায় ১৫০ কোটি মানুষের বৈচিত্র্যময় সংস্কৃতির দেশ চীন। চীনা সভ্যতার যেমন আছে ৫,০০০ বছরের ঐতিহ্য, তেমনি আধুনিক জ্ঞানবিজ্ঞান ও উদ্ভাবনেও সমান সচেষ্ট চীন। চীনের সদর অন্দরের নানা ঘটনার সবশেষ তথ্য উপাত্ত নিয়ে আমাদের আয়োজন জানা অজানা চীন। সঙ্গে আছি আমি শিহাবুর রহমান। নানা কর্মসূচির মধ্য দিয়ে গত ২৩ এপ্রিল উদযাপিত হল চীনের গণমুক্তি ফৌজ বা পিএলএ নৌবাহিনীর ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী। এই উপলক্ষে চীনের বিভিন্ন উপকূলীয় শহরে ৪ দিনব্যাপী উন্মুক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। নৌবাহিনীর বিশেষ বিশেষ জাহাজ সাধারণ মানুষের দেখার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। এদিকে এই উপলক্ষে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশের নৌবাহিনীর প্রধান চীনের নৌবাহিনীর উন্নয়নের সঙ্গে দেশটির সামগ্রিক উন্নয়নের সম্পৃক্ততা নিয়ে কথা বলেন। বিস্তারিত থাকছে রওজায় জাবিদা ঐশীর প্রতিবেদনে। গত ২৩ এপ্রিল ছিল চীনের গণমুক্তি ফৌজ বা পিএলএ নৌবাহিনীর ৭৫তম বার্ষিকী। এ উপলক্ষে পূর্বাঞ্চলীয় শহর ছিংতাও সহ দেশটির একাধিক উপকূলীয় শহরে ৪ দিনব্যাপী উন্মুক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। ২০ থেকে ২৪ এপ্রিল পর্যন্ত ক্ষেপণাস্ত্র বিধ্বংসী কুইয়াং, শিচিয়াচুয়াং, খাইফাং, মিসাইল ফ্রিগেট হান্তান, সরবরাহকারী জাহাজ খ খ সিলিহু, সাবমেরিন উদ্ধার যান হং চেহু সহ বেশ কয়েকটি নৌবাহিনীর জাহাজ সাধারণ মানুষের চড়ার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। বেশিরভাগ জাহাজ এডেন উপসাগরে এসকর্ট মিশন, বিদেশি বন্দর পরিদর্শন এবং যৌথ মহড়ার মতো বড় আন্তর্জাতিক মিশনে অংশ নিয়েছিল। ইভেন্ট চলাকালীন সাধারণ মানুষ নৌবাহিনীর কর্মীদের সঙ্গে দেখা করার সুযোগ পান। একই সময়ে ছিংতাওতে ওয়েস্টার্ন প্যাসিফিক নেভাল সিম্পোজিয়ামও অনুষ্ঠিত হয়। এর সঙ্গে ওপেন ডে ইভেন্ট মিলে যাওয়ায় মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া সহ ২৯টি দেশের নৌ কর্মকর্তাদের এক মিলন মেলায় পরিণত হয় এই আয়োজন স্থল। এই সিম্পোজিয়ামে ২০২২ সালে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং প্রস্তাবিত বৈশ্বিক নিরাপত্তা উদ্যোগ থেকে শুরু করে আন্তর্জাতিক আইন এবং বৈশ্বিক সামুদ্রিক শাসনের জন্য সামুদ্রিক শৃঙ্খলা পর্যন্ত বিস্তৃত বিষয় নিয়ে আলোচনা করা হয়। পিএলএ নৌবাহিনীর ৭৫তম বার্ষিকীতে উত্তর পূর্ব চীনের লিয়াওনিং প্রদেশের তালিয়ান শহরেও ওপেন ডে ইভেন্টের আয়োজন করা হয়। এছাড়া ইয়ানথাই, সাংহাই, সিয়ামেন, কুয়াংচৌ, ছানচিয়াং, হাইখো এবং সানিয়ার মতো অন্যান্য শহরে নৌবাহিনীর ব্যারাকেও একই ধরনের উন্মুক্ত অনুষ্ঠানের আয়োজন চলে। এদিকে পিএলএ নৌবাহিনীর ৭৫তম বার্ষিকী উপলক্ষে সম্প্রতি চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম সিসিটিভিকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে বাংলাদেশের নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান বলেন, চীনা নৌবাহিনীর উন্নয়ন দেশটির নিরাপত্তার চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। আমি বিশ্বাস করি নিরাপত্তা ও উন্নয়ন একসঙ্গে চলে। গত ৭৫ বছরে পিএলএ নৌবাহিনী যে উন্নয়ন করেছে এবং অর্জন করেছে তা মহান দেশ চীনের সামগ্রিক উন্নয়নের সঙ্গে অনেক বেশি সম্পৃক্ত। অ্যাডমিরাল কিছু পশ্চিমা মিডিয়ায় চীনা নৌবাহিনীর কভারেজের বিষয়েও তার দৃষ্টিভঙ্গি শেয়ার করেন। পিএলএ নৌবাহিনীর উন্নয়নকে পশ্চিমা গণমাধ্যম পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে কৌশলগত ভারসাম্যের ক্ষেত্রে হুমকি হিসেবে চিত্রিত করে। এর আগে পূর্ব চীনের ছিংতাও শহরে অনুষ্ঠিত ওয়েস্টার্ন প্যাসিফিক নেভাল সিম্পোজিয়ামের ১৯তম দ্বিবার্ষিক সভায় যোগ দেন নাজমুল হাসান। রওজায় জাবিদা ঐশী, সিএমজি বাংলা। দেশের রিয়েল এস্টেট বাজারকে স্থিতিশীল করতে এবং কার্বন নির্গমন কমাতে গৃহীত ব্যাপক প্রচেষ্টার অংশ হিসেবে সারা চীনের শহরগুলো স্বল্প জ্বালানি খরচের বিশেষ বাড়ি কিনতে উৎসাহ
ও প্রণোদনা দিচ্ছে ক্রেতাদেরকে। দেশটির 70টিরও বেশি শহর হাউজিং প্রভিডেন্ট ফান্ড সম্পর্কিত নীতিগুলোকে সহজ করেছে এবং কোনো কোনো শহর ঘোষণা করেছে তারা স্থানীয় হাউজিং প্রভিডেন্ট ফান্ড থেকে ঋণের সীমা বৃদ্ধি করবে। এ সম্পর্কে আরও জানব প্রতিবেদনে। শুধু গাড়ি কিংবা আশপাশের পরিবেশ নয়, এবার যেন মানুষের আবাসনটাও পরিবেশ বান্ধব হয়, সে লক্ষ্যে ঋণ সংক্রান্ত দারুণ কিছু উদ্যোগ নিয়েছে চীন। গত 1 এপ্রিল উত্তর চীনের ইনার মঙ্গোলিয়া স্বায়ত্তশাসিত অঞ্চলের অর্ডোস সিটি প্রশাসন পরিবেশ বান্ধব সবুজ আবাসনের জন্য ঋণের সীমা 10% বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এই ঘোষণার পরপরই পরিবেশ বান্ধব বাড়ি কেনার প্রতি জনগণের ইতিবাচক প্রতিক্রিয়া দেখেছে বেইজিং হাউজিং ফান্ড ম্যানেজমেন্ট সেন্টার। প্রস্তাবে ঋণের সীমা বাড়ানো হয় 4 লাখ ইউয়ান পর্যন্ত। যারা পরিবেশ বান্ধব বাড়ি কিনবে তাদেরকে 16 লাখ ইউয়ান পর্যন্ত ঋণের সুযোগ দেওয়ার ঘোষণাও আসে এই সময়। একই দিনে দক্ষিণ চীনের কুয়াংচৌ শহরেও একই ধরনের একটি প্রস্তাব গৃহীত হয়। চীনে পরিবেশ বান্ধব বাড়ির যে সনদ ব্যবস্থা প্রচলিত আছে সেটার উপর নির্ভর করে তৈরি করা হয় কয়েক স্তরের ঋণের ব্যবস্থা। এতে করে যার বাড়ি যত পরিবেশ বান্ধব হবে তিনি তত বেশি ঋণ পাবেন। 1 তারকা গ্রেডের পরিবেশ বান্ধব বাড়ির ক্রেতারা 10% বর্ধিত ঋণের সীমা উপভোগ করতে পারবেন। 2 তারকাযুক্ত ব্যক্তিরা পাবেন 20% বেশি ঋণ সুবিধা। সাম্প্রতিক তথ্যে দেখা গেছে চীনে নতুন নির্মিত 90% ভবনই পরিবেশ বান্ধব। ভবন শিল্প হল সবচেয়ে বেশি কার্বন নির্গমনকারী খাতের একটি, আর কার্বন নিরপেক্ষতার লক্ষ্য অর্জনের জন্য আবাসনের সঙ্গে পরিবেশ বান্ধব অর্থায়নকে একীভূত করাটা হল এ খাতের প্রভিডেন্ট ফান্ডকে সচল রাখার একটি উদ্ভাবনী কৌশল। 2025 সালের মধ্যে চীনের শহর ও গ্রামীণ এলাকায় নতুন যত ভবন হবে সেগুলোর শতভাগই পরিবেশ বান্ধব ভবনের মানদণ্ডে উত্তীর্ণ হবে, এমনটাই আশা করছে প্রশাসন। ফয়সাল আব্দুল্লাহ, সিএমজি বাংলা। কুয়াংতংয়ে চলছে 135তম চায়না আমদানি রপ্তানি মেলা। ক্যান্টন ফেয়ার নামে অধিক পরিচিত এই মেলার দ্বিতীয় পর্ব শুরু হয়েছে মঙ্গলবার। এই পর্বের প্রতিপাদ্য মানসম্মত গার্হস্থ্য জীবন। বিস্তারিত জানাচ্ছেন শান্তা মারিয়া। দারুণ সুন্দর সব পণ্য, চমৎকার প্লেট, ডিশ, খাবার টেবিলের সামগ্রী। ক্রেতারা বিমুগ্ধ চোখে দেখছেন এসব টেবিলওয়্যার। চীনের কুয়াংতং প্রদেশের কুয়াংচৌ শহরে চলছে 135তম চায়না আমদানি রপ্তানি মেলা। এই মেলা ক্যান্টন মেলা নামে বেশি পরিচিত। মেলার দ্বিতীয় পর্ব শুরু হয়েছে সম্প্রতি। মেলার দ্বিতীয় পর্বের প্রতিপাদ্য হল মানসম্মত গার্হস্থ্য জীবন বা কোয়ালিটি হোম লাইফ। মেলায় 3 লাখের বেশি নতুন পণ্য, 2,10,000 সবুজ ও নিম্ন কার্বন পণ্য এবং 30,000 স্মার্ট ডিভাইস রয়েছে। 5,15,000 প্রদর্শনী এলাকা এবং 15টি জোন জুড়ে চলছে মেলা। রয়েছে 24,600-র বেশি বুথ। 9,820টি কোম্পানি অংশ নিচ্ছে দ্বিতীয় পর্বে। এখানে রয়েছে গৃহস্থালী পণ্য, শোপিস, উপহার সামগ্রী, গৃহ নির্মাণ সামগ্রী, আসবাবপত্র সহ বিচিত্র সব পণ্য, যা জীবনযাত্রাকে আরও সহজ এবং নান্দনিক করে তুলতে পারে। ক্যান্টন ফেয়ারের এই পর্বে 1100-র বেশি কোম্পানি নতুনভাবে প্রদর্শক হিসেবে আত্মপ্রকাশ করেছে। মেলার দ্বিতীয় পর্বে আরও বেশি নামি দামি প্রদর্শক ও ব্র্যান্ড অংশ নিয়েছে। 900-র বেশি প্রভাবশালী ব্র্যান্ডের মালিকানাধীন 5,000-এর বেশি ব্র্যান্ড বুথ রয়েছে। তবে শুধু খ্যাতিমান ব্র্যান্ড নয়, কয়েকটি দেশের সাধারণ উদ্যোক্তারাও এসেছেন। বিখ্যাত আন্তর্জাতিক ব্র্যান্ডগুলোর পাশাপাশি
বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভে অংশগ্রহণকারী দেশগুলোর উদ্যোক্তারাও অংশ নিচ্ছেন এই মেলায়। মেলায় কিচেনওয়্যার বা রান্নাঘরের সামগ্রী প্রদর্শিত হচ্ছে 70,000 বর্গমিটার এলাকা জুড়ে। 1500 প্রদর্শক এসেছেন এসব পণ্য নিয়ে। রান্নাঘর আর টেবিলওয়্যার সামগ্রীর প্রতি ক্রেতাদের আগ্রহ ছিল প্রচুর। বর্তমান প্রজন্ম আধুনিক ও মানসম্মত জীবনযাপন পছন্দ করে, এই পণ্যগুলো তারই প্রমাণ বহন করছে। ক্যান্টন মেলা 3 পর্বে অনুষ্ঠিত হচ্ছে। প্রতিটি পর্ব 5 দিনের। 15 এপ্রিল থেকে 5 মে পর্যন্ত চলছে এই মেলা। 1957 সালে শুরু হওয়া ক্যান্টন মেলা বছরে 2 বার অনুষ্ঠিত হয়। এটি চীনের বৈদেশিক বাণিজ্যের একটি প্রধান পরিমাপক হিসেবে বিবেচিত হয়। শান্তা মারিয়া, সিএমজি বাংলা। আরও খবর নিয়ে ফিরছি একটা ছোট্ট বিরতির পর, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানা অজানা চীনে। আর মাত্র 3 মাস পর শুরু হচ্ছে 2024 প্যারিস অলিম্পিক্স। বিশ্বের এই বৃহত্তম ক্রীড়া আসরকে সামনে রেখে স্পোর্টস পণ্যের চাহিদা বেড়েছে পূর্ব চীনের জেজিয়াং প্রদেশের ইউ শহরের পাইকারি বাজারে। তবে ছোট পণ্য ক্রয় বিক্রয়ে বিশ্বের বৃহত্তম এই বাজারের ব্যবসায়ীরা বর্তমানে অধিক গুরুত্ব দিচ্ছেন উদ্ভাবন ও কপিরাইট সুরক্ষার দিকে। আর এর লক্ষ্য নিজেদের পণ্যের প্রতিযোগিতা সক্ষমতা বাড়ানো। আরও রয়েছে প্রতিবেদনে। 26 জুলাই শুরু হচ্ছে 2024 প্যারিস অলিম্পিক্স। এই ক্রীড়া মহাসম্মেলনের আগে স্পোর্টস পণ্যের চাহিদা ব্যাপকভাবে বেড়ে যাওয়ায় পূর্ব চীনের জেজিয়াং প্রদেশের ইউ শহরের ব্যবসায়ীরা তাদের পণ্যগুলোকে প্রতিযোগিতামূলক করার লক্ষ্যে উদ্ভাবন ও কপিরাইট সুরক্ষার উপর জোর দিয়েছেন। ছোট পণ্য ক্রয় বিক্রয়ে বিশ্বের বৃহত্তম পাইকারি বাজার ইউ ইন্টারন্যাশনাল ট্রেড সিটির একজন ব্যবসায়ী ওয়েন ছংচিয়ান বিশ্বের 53টি দেশের অরিজিনাল জার্সি বিক্রি করেন। তিনি জানান, কাতারে অনুষ্ঠিত 2022 ফিফা বিশ্বকাপের সময় তার পণ্যগুলো বিশ্বব্যাপী জনপ্রিয়তা অর্জন করতে শুরু করে। কাতার বিশ্বকাপের সময়ই আমাদের অরিজিনাল জার্সিগুলো স্বীকৃতি পেয়েছিল। সেই সময়ে আমরা বিশ্বকাপের 32 ধরনের জার্সি তৈরি করেছিলাম এবং সবকটি ভোক্তারা ভালোভাবে গ্রহণ করেছিল। আমরা সে সময় প্রায় 20 লাখ পিস বিক্রি করেছিলাম। কিন্তু এর মধ্যেই আমরা একটি সমস্যায় পড়ি। বাজারে অনেক নকল পণ্য ঢুকে পড়ে। আমরা জরুরি ভিত্তিতে আমাদের পণ্যগুলোর কপিরাইট সার্টিফিকেট নেই, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। বিশ্বকাপ শেষ হয়ে গিয়েছিল। তবে সেই সময়ে আমরা অরিজিনাল জার্সির মজা বুঝতে পারি, আবার অন্যদিকে কপিরাইট সুরক্ষার গুরুত্ব উপলব্ধি করতে পারি। এবারের অলিম্পিক্স আসরকে সামনে রেখে ওয়েন তার প্রতিষ্ঠানের জার্সিগুলোতে অভিনবত্ব এনেছেন এবং একই সঙ্গে তার নতুন ডিজাইনের জন্য কপিরাইট নিবন্ধন করেছেন। ফেব্রুয়ারি থেকে তিনি প্রায় 20টি পণ্যের কপিরাইট পেয়েছেন এবং আরও বেশ কয়েকটি প্রক্রিয়াধীন রয়েছে। এখন পর্যন্ত তিনি নিবন্ধিত ডিজাইনের 1.5 লাখ জার্সির অর্ডার পেয়েছেন। আমরা ফরাসি জাতীয় দলের ইউনিফর্মের জন্য প্রধান রং হিসেবে নীল ব্যবহার করেছি এবং কলার ও হাতায় ফরাসি জাতীয় পতাকার উপাদানগুলোকে অন্তর্ভুক্ত করেছি। পরিসংখ্যানে দেখা যায়, এই বছরের 1 জানুয়ারি থেকে 3 এপ্রিল পর্যন্ত ইউ ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস প্রোটেকশন সার্ভিস সেন্টার মোট 1170টি ডিজাইনের প্যাটেন্ট আবেদন ও ট্রেডমার্ক নিবন্ধন ও নবায়নের জন্য 4857টি আবেদন গ্রহণ করেছে। প্যাটেন্ট ও ট্রেডমার্ক নিবন্ধনের আবেদনগুলোর মধ্যে বেশিরভাগই ইউ ইন্টারন্যাশনাল ট্রেড সিটির দোকান মালিকদের। ইউর ব্যবসায়ীরা আশা করছেন প্যাটেন্ট ও ট্রেডমার্ক নিবন্ধনের মধ্য দিয়ে তাদের পণ্যের কপিরাইট সুরক্ষিত হবে এবং তাদের বাজার আরও প্রসারিত হবে। হোসনে মোবারক সৌরভ, সিএমজি বাংলা। প্রবাল প্রাচীন নিয়ে গবেষণা এবং তাদের সুরক্ষায় গত 2 দশকে ব্যাপক প্রচেষ্টা চালিয়েছেন চীনের পরিবেশ বিজ্ঞানীরা। এই গবেষণা ও প্রচেষ্টার কারণ, দক্ষিণ চীন সাগরের প্রবাল প্রাচীর বর্তমানে অস্তিত্ব সংকটের মুখোমুখি। প্রবাল প্রাচীর সংরক্ষণ করা প্রয়োজন যতটা না তার সৌন্দর্যের জন্য, তার চেয়ে অনেক বেশি পরিবেশগত বৈচিত্র্য রক্ষার জন্য।
এ সম্পর্কে আরও জানব প্রতিবেদনে। প্রবাল প্রাচীরের অস্তিত্ব সমুদ্রের তলদেশের 1%-এরও কম জায়গা জুড়ে। তবে 25% সামুদ্রিক প্রাণীকে তাদের জীবনের কোনো না কোনো সময় নির্ভর করতে হয় প্রবালের ওপর। আর তাই দক্ষিণ চীন সাগরের বিপুল জলরাশিতে ছড়িয়ে থাকা প্রবালগুলোকে মেরামত করার পাশাপাশি নতুন করে প্রবাল প্রতিস্থাপনও করছে চীন। আর এই কাজ করছে চায়না একাডেমি অফ সায়েন্সের অধীনে থাকা কুয়াংচৌ ভিত্তিক প্রতিষ্ঠান সাউথ চায়না সি ইনস্টিটিউট অব ওশেনোলজি। এখানে কাজ করছেন সমুদ্র গবেষক চিয়ান লেই। প্রবাল নিয়ে গবেষণা ও সেগুলোর শ্রেণীবিন্যাসের কাজ করছেন তিনি। এখানে প্রবাল চাষের সময় আমরা বিভিন্ন ঘটনা পর্যবেক্ষণ করছি, কিন্তু কেন এগুলো ঘটছে তা বুঝতে আরও বিশ্লেষণের প্রয়োজন। কুয়াংচৌতে আমাদের গবেষণাগার এ নিয়ে গবেষণা চালাবে। দক্ষিণ চীন সাগর থেকে সংগৃহীত বিভিন্ন প্রজাতির প্রবালের ধ্বংসাবশেষ বিশ্লেষণ করে আমরা প্রবালের প্রজাতি চিহ্নিতকরণ ও এলাকার জীববৈচিত্র্য সম্পর্কে বুঝতে পারি। এখন পর্যন্ত এই সমুদ্রবিজ্ঞান ইনস্টিটিউট দক্ষিণ চীন সাগরের মোট 30 হেক্টর জায়গা জুড়ে প্রবাল প্রাচীর পুনরুদ্ধার করেছে। তবে চিয়াং জানালেন, সারা বিশ্বের বিজ্ঞানীরাই এখন এ কাজে একটি সাধারণ চ্যালেঞ্জের মুখে পড়ছেন, আর তা হল জলবায়ুর পরিবর্তন। এখন আমরা সবচেয়ে বড় যে সমস্যার সম্মুখীন হচ্ছি তা হল জলবায়ুর উষ্ণতা। সমুদ্রের তাপমাত্রা বৃদ্ধির ফলে প্রবাল ব্লিচিং হচ্ছে। এর ফলে প্রবালগুলো দ্রুত মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে। মাইক্রোস্কোপে প্রবালের মধ্যে যে উজ্জ্বল হলুদ ছোট বৃত্তাকার গোলকগুলো দেখা যায়, সেগুলো প্রবালের টিকে থাকার জন্য জরুরি। এগুলোকে বলে জুজানথেলি। প্রবাল যখন সমুদ্রের ভেতর তাপপ্রবাহের মুখে পড়ে, তখন তারা তাদের শরীর থেকে জুজানজেলিকে বের করে দেয়। এটাকেই বলে কোরাল ব্লিচিং। এই সমস্যার মোকাবেলায় বিজ্ঞানীরা এখন তাপ সহিষ্ণু প্রবালকে সমুদ্রে প্রতিস্থাপন করার কাজ করছেন। আবার কেউ কেউ তৈরি করছেন হাইব্রিড প্রবাল। আর এ কাজে চীনও প্রচেষ্টা জোরদার করেছে। প্রবাল প্রাচীর সংরক্ষণ ও পুনরুদ্ধারে চীন এখন বরাদ্দ বাড়িয়েছে বলে জানান চিয়াং লেই। 20 বছর আগে প্রবাল পুনরুদ্ধারের কাজ শুরু করেছিল চীন। এই উদ্যোগের কারণে প্রবাল সম্পর্কে চীনাদের সচেতনতাও অনেক বেড়েছে। ভবিষ্যতে বিশ্বজুড়ে থাকা অন্য সমুদ্র বিজ্ঞানীদের সঙ্গে বড় পরিসরে আরও কার্যকর পদ্ধতিতে প্রবাল সংরক্ষণে ভূমিকা রাখা যাবে, এমনটাই আশা করছেন চীনা বিজ্ঞানীরা। ফয়সাল আব্দুল্লাহ, সিএমজি বাংলা। বিশ্বব্যাপী অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং জনসংখ্যার বৃদ্ধির সঙ্গে সঙ্গে মোটরসাইকেলের চাহিদাও বৃদ্ধি পাচ্ছে ব্যাপক হারে। বিপুল এই চাহিদার কথা মাথায় রেখে পণ্যের গুণগত মান নিশ্চিত করে ব্যাপক বিনিয়োগ করছে চীনা মোটরসাইকেল প্রস্তুতকারকরা। এর ফলে চলতি বছরে মোটরসাইকেলের রপ্তানিতে রেকর্ড করেছে দেশটি। এই রেকর্ড রপ্তানি বৃদ্ধি চীনা মোটরসাইকেল শিল্পের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এ সম্পর্কে আরও রয়েছে প্রতিবেদনে। চলতি বছরের প্রথম 2 মাসে মোটরসাইকেল রপ্তানিতে অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে চীন। চীনা মোটরসাইকেল অ্যাসোসিয়েশনের তথ্য বলছে, জানুয়ারি থেকে ফেব্রুয়ারি পর্যন্ত দেশটির মোটরসাইকেল প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোর মোট রপ্তানির পরিমাণ ছিল 114 কোটি 39 লাখ মার্কিন ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় 31.8% বেশি। পূর্ব চীনের চেচিয়াং প্রদেশের থাইচৌ শহরে অবস্থিত একটি মোটরসাইকেল কারখানায় ইঞ্জিন, ব্রেক ও অন্যান্য যন্ত্রাংশ সংযোজন করার কাজে ব্যস্ত সময় পার করছেন কর্মীরা। কারখানাটির দায়িত্বপ্রাপ্তরা জানিয়েছেন, বর্তমানে কারখানাটি প্রতিদিন গড়ে 3 থেকে 4টি কন্টেইনারে করে মোটরসাইকেল রপ্তানি করছে। চীনা মোটরসাইকেল অ্যাসোসিয়েশনের তথ্যে আরও দেখা যায়, চলতি বছরের প্রথম 3 মাসে চীন 24 লাখ মোটরসাইকেল রপ্তানি করেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় 22.8% বেশি। বসন্ত উৎসবের সময় আমরা ব্যস্ত সময় পার করছি। তা সত্ত্বেও এই 2 মাসে আমাদের রপ্তানি সংযোজন মূল্য প্রায় 2 পয়েন্ট বৃদ্ধি পেয়েছে। এবছরে জানুয়ারিতে এটি 40%-এরও বেশি বৃদ্ধি পেয়েছে।
থাইচৌয়ের আরেকটি মোটরসাইকেল নির্মাতা প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত এক ব্যক্তি জানান, গত বছর থেকে কোম্পানিটি মধ্যপ্রাচ্য, আফ্রিকা, দক্ষিণ আমেরিকা সহ বিভিন্ন দেশের নতুন নতুন বাজারে প্রবেশ করেছে এবং সেখানে ভালো বিক্রয়ও হচ্ছে। চলতি বছর মধ্যপ্রাচ্য ও দক্ষিণ আমেরিকার মতো অঞ্চলগুলোতে আমাদের মোটরসাইকেলের বাজার প্রসারিত করার পরিকল্পনা করছি। সব অঞ্চল থেকে পাওয়া রপ্তানির অর্ডারের মোট মূল্য প্রায় 4 কোটি ইউয়ান। বর্তমানে বিদেশি বাজারে বিক্রি হওয়া মোটরসাইকেলগুলো মূলত 250-র বেশি সিসির। এই বাইকগুলোতে সাধারণত স্বয়ংক্রিয় স্টার্ট স্টপ ও অ্যান্টি লক ব্রেকিং সিস্টেমের মতো ফাংশন রয়েছে। এছাড়া সামনের ড্যাশবোর্ডটিতে একটি স্মার্ট ডিভাইস সংযোজন করা হয়েছে, যেখানে মোবাইল ফোন স্ক্রিন প্রজেকশন, নেভিগেশন ও টায়ারের চাপ শনাক্তকরণের মতো একাধিক ফাংশনও রয়েছে। অন্য দেশের পণ্যের সঙ্গে তুলনা করলে চীনা মোটরসাইকেলের দাম কম এবং এগুলোতে অপারেটিংয়ের ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তারও ব্যবহার রয়েছে। শুভ আনোয়ার, সিএমজি বাংলা। দর্শক, এই ছিল আমাদের এবারের আয়োজনে। টেলিভিশনের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে অনুষ্ঠানটি দেখতে ক্লিক করুন www.facebook.com/cmg বাংলা এবং ইউটিউব চ্যানেল সিএমজি বাংলায়। আগামী পর্বে আবারও দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।